This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH টিভি 9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আচ্ছা, গত রবিবারে এশিয়া কাপে ভারত পাকিস্তানের যে ম্যাচটা হলো সেটা দেখেছেন? মানে কি দুর্ধর্ষ জয় হলো, কিন্তু সেই ম্যাচে টিম ইন্ডিয়া হাত মেলায়নি বলে গোটা বিশ্বে কান্নাকাটি জুড়ে দিয়েছে এই মুহূর্তে পাকিস্তান। বলছে ভারত তাদের অপমান করেছে। প্রথমত বলি, অপমানের জন্য মান থাকতে হয়, পাকিস্তানের সেটা আদৌ আছে? আর সূর্যকুমাররা যদি পাকিস্তানকে অপমান করেই থাকে, তাহলে ইলিয়াস কাশ্মীরি তিনি কি করছেন? কথার মিসাইলে পাকিস্তান ও সে দেশের সেনার মিথ্যের হাড়ি হাটে ভেঙে গিয়েছে। ইলিয়াস কাশ্মীরি জৈশ ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার, প্রায় কাঁদো কাঁদো গলায় সে বলছে এই পাকিস্তানের জন্য সবকিছু কুরবান করার পরও পাকিস্তান তাদের রক্ষা করতে পারেনি। অপারেশন সিঁদুর জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবার খতম করে দিয়েছে, কিমা কিমা হয়ে গিয়েছে, কিন্তু পাকিস্তান জৈশ মোহাম্মদের নেতাকে বা তার পরিবারকে রক্ষা করতে পারেনি। জৈশ মোহাম্মদের শীর্ষ কমান্ডার কাশ্মীরি কোন হামলার কথা বলছেন বলুন তো? অপারেশন সিঁদুরে, মানে আমি একটুখানি সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা তুলে ধরবো। 7ই মে ঠিক কোন কোন জায়গায় অপারেশন সিঁদুরে মিসাইল হামলা হয়েছিল, কোন কোন জায়গায় জঙ্গি ঘাঁটিগুলো রীতিমতো ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কোটলি, গুলপুর, বর্নালা, মেহমুনা, মুরেদকে, ভওয়ালপুর। বিশেষ করে গুরুত্বপূর্ণ জানেন তো এই মুহূর্তে কাশ্মীরের কাছে এই ভওয়ালপুর, যে সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে, কারণ এই সীমান্তেই তো জৈশ মোহাম্মদের লোককে কাজে লাগিয়ে আমার দেশে অস্বস্তি বা অশান্তি তৈরি করার চেষ্টা করে। এই ভওয়ালপুরেই ছিল মাসুদ আজহার এবং তার পরিবারের সদস্যরা, এবং সেই পরিবারের সদস্যদের শেষ করে দিয়েছে অপারেশন সিঁদুর। সেই কথাই কিন্তু এই কাশ্মীরি বলছে। পাকিস্তানের সেনা প্রকাশ্যে বলেনি যে কথা, সে কথা মাসুদ আজহারের পরিবারে শেষ হয়ে গেছে। এই হাঁড়িটা কোথাও এই জৈশ কমান্ডার ভেঙে দিল। ভারতের অপারেশনের পর মাসুদও বলেছিল কেন আমি মরে গেলাম না, কিন্তু তার পরিবারের কথা তিনি বলেননি। জন্মদিনে প্রধানমন্ত্রীর মুখে পাক জঙ্গির এই কান্নার কথা উঠে এসেছে, আর নতুন ভারতের কথা উঠে এলো। देश और दुनिया ने देखा है, फिर एक पाकिस्तानी आतंकी ने रो रो कर अपना हाल बताया है। साथियों, ये नया भारत है, ये किसी की परमाणु धमकियों से डरता नहीं है। ये नया भारत है, घर में घुसकर मारता है। দেখুন, কাশ্মীরের কথাতেই স্পষ্ট পাকিস্তানের সেনার উপর জৈশ কতটা ক্ষেপে আছে। এবার আসে দ্বিতীয় হারিতে। অপারেশন সিঁদুরের পর যে ছবিটা সামনে এসেছিল, যে জঙ্গিদের জানাজা বেরোচ্ছে, সেই জানাজায় পাকিস্তানের সেনার আধিকারিকরা উপস্থিত রয়েছেন, তারা সেখানে নিরাপত্তা দিচ্ছেন। জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনাদের দেখা গিয়েছে। কার নির্দেশে এসেছিল তারা? এক্ষেত্রেও ইলিয়াস হাঁড়িটা ভেঙে কি বলছে? পাকিস্তানের আর্মি চিফের অর্ডারে পাক সেনা তাদের মানে জঙ্গিদের জানাজায় পৌঁছে গিয়েছিল। জৈশের শীর্ষ কমান্ডার এই কাশ্মীরের কথা শোনার পর পাকিস্তানের সেনা কি বলবে? এরপরও কি পাকিস্তান কেঁদে কেঁদে বেড়াবে, সেই অপমানের কথা বলে বেড়াবে আসিম মুনির? হ্যাঁ, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। ভারত বিশ্বের দরবারে এই ছবিটা অনেক আগেই তুলে ধরেছে। এবার জঙ্গির মুখেও সেই কথা যে পাকিস্তান সেনা লালন পালন করছে জঙ্গিদারা, যাদের লালন পালন করছে পাকিস্তান, সেই জঙ্গিরাই এখন গোটা বিশ্বে পাকিস্তানের মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছে। কি অপমান, কি অপমান! ভারতের ধাক্কায় পাকিস্তানের জঙ্গি সংগঠন এই মুহূর্তে টলমল করছে, আবার ফিরে আসার হুঙ্কারও দিচ্ছে জৈশ কমান্ডার। কিন্তু লড়াইটা এবার কাদের সাথে? পাকিস্তানের সেনা, তারাই যে এই মুহূর্তে টার্গেট ইলিয়াস কাশ্মীরের। পরিবারের লোক যে মারা হয়েছে সেটা সবাই জানে, আজকে তারা প্রকাশ্যে স্বীকার করছেন বলে আমরা আনন্দিত, সেটাও বটে। তবে তুমি কেমন আছে ওটারও জানার একটা ইচ্ছা থাকলো, কারণ আমাদের যে পরিপূর্ণভাবে যে কুরিয়ার সার্ভিস আছে, হুর কুরিয়ার সিস্টেম, সেখান থেকে আমরা যেভাবে লোকেদেরকে সার্ভিস প্রোভাইড করছি আর একে একে তাদেরকে তাদের জান্নাতে পৌঁছে দিচ্ছি, এই সিস্টেমটায় যদি কোনো কেউ সার্ভিস থেকে এখনো বঞ্চিত থাকে, তার কাছেও সার্ভিস পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়ান আর্মি প্রস্তুত।
সুতরাং এই যে ঘটনাটা ঘটার পরে এই যে থ্রেট গুলো ওনারা করছেন, ভারতবর্ষ আপনাদের কাছে অনেক বড় একটা সাবজেক্ট হলো, আপনারা ভারতবর্ষের কাছে 3 থেকে 4 মিনিটের সাবজেক্ট। একটা ব্রাহ্মসে যদি আপনাদের নাম লেখা থাকে, দ্যাট ইজ এনাফ ফর ইউর ফিউচার। পুজো দরজায় কড়া নাড়ছে, একই সঙ্গে দরজায় টোকা দিচ্ছে ভোটের হাওয়া। পুজোয় যেমন থিমের লড়াই, ভোটে তেমন ইস্যুর লড়াই। ক্ষমতা ধরে রাখতে রাজ্যের শাসক দল মূল হাতিয়ার করছে এই মুহূর্তে বাঙালি অস্মিতাকে, আর তারই একটা অংশ হচ্ছে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ। সব পরিযায়ীকে ফেরাতে প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রমশ্রী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন ভিন রাজ্যে কোনো আক্রান্ত পরিযায়ী শ্রমিক যদি সেখানে না কাজ করে এখানে ফিরতে চায়, তাহলে তাদের প্রোটেকশন বা তাদের সমস্ত কিছু ব্যবস্থা করবে রাজ্য সরকার, এমনকি ভাতাও দেবে। মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছিলেন একবার শুনি। একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। 2 হচ্ছে তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো যাতে তারা কাজ পায়। অর্থাৎ পরিযায়ীরা রাজ্যে ফেরার পর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। কিন্তু সব থেকে বড় প্রশ্নটা হলো যে তাদের ভিন রাজ্য থেকে ফেরাবে কে, মানে তাদের ফেরার ব্যবস্থাটা কে করবে। এই প্রশ্ন নিয়ে কিন্তু এই মুহূর্তে মানে কোথাও দ্বন্দ্ব তৈরি হয়েছে, কোথাও বেশ কিছু প্রশ্ন জেগেছে মুর্শিদাবাদে। এবং তরজা তুঙ্গে এই মুহূর্তে এক পরিযায়ী শ্রমিকের দাবি, ট্রেনের টিকিট পাঠাচ্ছে না রাজ্য সরকার, মানে তারা ভেবেছেন রাজ্য সরকার তাদের ফেরানোর ব্যবস্থাটাও করবেন। কি বলছেন ওই পরিযায়ী শ্রমিক যিনি আক্রান্তও হয়েছেন ভিন রাজ্যে, শোনা যাক তার বক্তব্য। ডিএম কালকে বললো কি তোমাদের আধার কার্ড পাঠাও, টিকিট করে দিচ্ছি। আবার ফের ডিএম ওই কথা বলার পর আধার কার্ড পাঠিয়ে দেবো, বলছে কি নিজের পয়সা দিয়ে টিকিট কেটে যেতে হবে। আমাদের কাছে পয়সা থাকলে আমি থোড়ি ওকে দিতাম টিকিট কাটতে। আমাদের যে ব্যাগেজ যে সামানপত্র ছিল, টাকা পয়সা ছিল, সেগুলো তো চুরি করে নেওয়া হয়েছে। আমাদের কাছে খাওয়ার পয়সা ছিল না, 3 দিন থেকে না খেয়েছিলাম। ওই সামিরুল ইসলাম যে চেয়ারম্যান, কলকাতার যে চেয়ারম্যান, উনি ফোন করেছিল। ফোন করার পর তারপরে ওকে কালকের থেকে ফোন লাগাচ্ছি, কোনো রেসপন্সই পাচ্ছি না ওর কাছ থেকে। পরিযায়ী শ্রমিকের এই অভিযোগ সামনে আসতেই তৃণমূলকে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তার অভিযোগ, ভোটের আগে পরিযায়ীদের হাতিয়ার করছে তৃণমূল। কি বলছেন কংগ্রেস নেতা, শুনি। দিদির কাছে নির্বাচন জরুরি, নির্বাচন জরুরি বলে পরিযায়ী শ্রমিকদের বিপদটাও জরুরি, দুটোই সমান সমান দরকার। এমনও হতে পারে এই তৃণমূলের নেতারা বাইরের রাজ্যে সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে, সেখানকার প্রশাসনকে পয়সা খাইয়ে গন্ডগোল তৈরি করে দেখাবে পরিযায়ীদের উপর হামলা হচ্ছে। এই তৃণমূল এটাও করতে পারে। মাননীয় রাষ্ট্রপতিজি, আপনিও বিষয়টা দেখবেন, কারণ তারা সবাই গরিব। বিস্ফোরক অধীর চৌধুরী, পরিযায়ী হেনস্থা নিয়ে যখন রাজ্য সরগরম, তখন প্রাক্তন কংগ্রেসের সাংসদ বলছেন সবটাই তৃণমূলের সাজানো প্লট। অধীর বাবুর বক্তব্য, স্বাভাবিকভাবেই লুফে নেবে বিজেপি। আমরা যতদূর জানি যে পশ্চিমবাংলার বাইরে যারা শ্রমিকরা রয়েছেন তারা ভালো রয়েছেন, তারা আনন্দে দুর্গাপুজো পালন করছেন। আপনি দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড বিভিন্ন জায়গায় বলুন, বাঙালিদের জন্য, বাঙালির দুর্গাপুজোর জন্য আলাদা করে ভাবনা চিন্তা তৈরি করা হচ্ছে। সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। এই ধরনের অ্যাটাক করিয়ে একটা ভুল ন্যারেটিভ পশ্চিমবাংলার মানুষের কাছে সেট করা হচ্ছে। যদিও শাসক পক্ষের দাবি, প্রক্রিয়া মেনে একজন শ্রমিককে শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে হবে। যে শ্রমিকরা অভিযোগ করছেন তারা পোর্টালে আবেদনই করেননি। অপপ্রচার করছে না জেনে শুনে। আমরা প্রত্যেক কিছু যেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সমষ্টি পোর্টালটা, এইটা প্রকল্পটা করা হয়েছে, প্রত্যেক কিছু ভেরিফাই করে সঠিক মানুষ যেন পায় সেটা করা হচ্ছে, এবং একটা সরকারি প্রক্রিয়া মেনে সবকিছু করা হয়। ওনাদেরকে সব রকম সাহায্য আমাদের করে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং ওই সমষ্টি প্রকল্পে কিভাবে অ্যাপ্লাই করবে, পোর্টালে কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দেওয়া হয়েছে। ওরা অ্যাপ্লিকেশন না করলে কিভাবে টাকা দেওয়া হবে বলুন? তর্কের তুফান উঠছে, কিন্তু প্রশ্ন একটা অন্য জায়গায়। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার দায়িত্ব কি তাহলে রাজ্যের? নিয়ম কি বলছে সেটাও জেনে নেওয়া যাক এবার আপনাদের জন্য। প্রশাসন সূত্রে আমরা খবর পেয়েছি, কোনো পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যের সমস্যার মুখে পড়লে তাকে শ্রমশ্রী পোর্টালে আবেদন করতে হবে। সেই আবেদন খতিয়ে দেখবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। যদি সমস্যা সত্যি হয়
তাহলে সেই শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনার দায়িত্ব নেবে রাজ্য সরকার। অর্থাৎ সবার প্রথমে আবেদন এবং তারপর বৈধতা যাচাই মাস্ট, ধাপে ধাপে রাজ্যে ফেরার পালা। পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়ছে, ভিন রাজ্যে গিয়ে তারা অসহায় হচ্ছে এবং তাদের অসহায়তার সুযোগ তৈরি করে দিচ্ছে, অবস্থা তৈরি করে দিচ্ছে বিজেপি, তার সুযোগ যাতে তৃণমূল নিতে পারে। এটা বিজেপির এই মনোভাব। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকরা এত বিপন্ন যে তার জন্য পলিটিক্যালি অ্যাডভান্টেজ নেবার সুযোগ বা চেষ্টা করছে তৃণমূল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ছোটবেলা থেকে এটাই জেনে এসেছি, গুরুই সবার উপরে, পরম পূজনীয়। তবে পুরনো শিক্ষাগুলো কি সব মিথ্যে হয়ে যাচ্ছে? না হলে শিক্ষক পিটিয়ে এখনো কি করে অধরা শাসক দলের নেতা ত্রিদীপ বারুই? ভাবছেন এ আর নতুন কি? আগের কোনো ঘটনাতেই তো এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক এই কারণেই কিভাবে তৃণমূলের নেতারা সাহস পাচ্ছেন সেই ছবিটা আমি পিসিআর কে চালাতে বলবো। দেখুন একবার ভিজুয়ালটা। এই ব্যক্তি হচ্ছে ত্রিদীপ বারুই, তৃণমূল কংগ্রেস নেতা। তার সামনে একটা স্কুলের প্রধান শিক্ষক বসে রয়েছেন, কাকদ্বীপ হাই স্কুলের। তার সামনে কিভাবে টেবিল পেটালো দেখলেন? উঠে এসে তিনি হুমকি দিচ্ছেন, আঙুল উঁচিয়ে কথা বলছেন। এটা কিভাবে সম্ভব? একজন তৃণমূল নেতা একজন প্রধান শিক্ষকের সামনে গিয়ে এটা করেন কি করে? স্কুলের প্রধান শিক্ষকের সামনে এভাবে টেবিল চাপিয়ে তিনি কি করে হুমকি দেন? এটাই সব থেকে বড় প্রশ্ন। এতটা সাহস এই তৃণমূল নেতার আসে কি করে? ছাত্ররা আমার সঙ্গে একসঙ্গে থেকে তারা টাকা কালেকশন করা, টিকিট কাটা, কনসেশনে সবকিছু হয়ে গেছে। হঠাৎ করে বিদ্যালয়ের প্রেসিডেন্ট এটি কাগজে লিখে নিয়ে চলে এসেছেন, বিভিন্ন মিথ্যা কথা লিখে। আপনি এমসির পারমিশন ছাড়া ট্যুরের জন্য টাকা পয়সা কালেকশন করেছেন। বক্তব্যটা শুনলেন, মানে বুঝতে পারলেন? আমি ঠিক এটাই সন্দেহ করেছিলাম যখন এই ঘটনাটা সামনে আসছিল না, আমি বুঝতে পারছিলাম যে কোথাও একটা টাকার গন্ধ রয়েছে। সেই টাকার জন্যই কোথাও একটা ত্রিদীপ বাবুর এতটা রাগ, এবং এতটা রাগের জন্যই সেভাবে যে কোনো কারোর সামনে এরকম নিজের রূপ ধরতে পারেন। কিন্তু যে অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, সে কি বলছেন একবার শুনুন। আমাদের মাঠে আমি ঠেকাচ্ছিলাম, সই করি, তখন আমাদের ছেলে আর আমাদের আমি ঠেকাচ্ছিলাম, সই করি, তখন আমাদের ছেলে। ছবির সঙ্গে কথা মিলল, কেমন ডাহা মিথ্যে কথা বললো শুনলেন? আমি একটুখানি পিসিআর কে বলবো বিগ বোনেট সেই ছবিটা প্লে করতে, যে এই টেবিলে চাপড়ানোর পর সে কি করেছে। মানে ওখানে কিন্তু সে থেমে থাকেনি, সে কিভাবে নিজে স্কুলের মধ্যে ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন, ধাক্কা দিতে দিতে বার করছেন, এবং পড়ুয়ারা দেখছেন। বুঝতে পারছেন? পড়ুয়ারা দেখছেন যে তাদের প্রধান শিক্ষককে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করা হচ্ছে। তাহলে তার কথার সঙ্গে কাজের কোনো মিল রয়েছে? অভিযুক্ত বলছেন যে তাকে ঠেলা হয়েছে, তিনি কিচ্ছু করেননি। এটা কখনো সম্ভব? এই ছবি কি সেই কথা বলছে? এটাই সব থেকে বড় প্রশ্ন। ভয়ঙ্কর আতঙ্কিত। এরপর তো উনি কোনো লোক লাগিয়ে আমার হয়তো ক্ষতি করার চেষ্টা করবেন, এই আতঙ্কে আমি আছি। বিধায়ক সাহেব এই সমস্ত বিষয়গুলো জানেন, ইতিপূর্বে তিনিও ফুটেজ দেখেছেন, তিনিও আমি শুনেছি নাকি ওনাকে সাবধান করেছেন। এই ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, থানায় অভিযোগ পর্যন্ত হয়েছে, তবুও এই তৃণমূল নেতার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। লেখাপড়া যাদের নেই, যারা খোঁজ খবর রাখে না, দেশ দুনিয়া জানে না, তারা দাপিয়ে বেড়াচ্ছে, কারণ তাদের পিছনে তৃণমূলের ফ্ল্যাগ। এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। প্রধান শিক্ষকেরও পদের সম্মান আছে এবং প্রধান শিক্ষকের মর্যাদাটা অনেক বড়। এর থেকে আর কত নিচে নামতে পারে বাংলা? যেখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা বলি, রাজা রামমোহন রায়ের কথা বলি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক, তাকে যেভাবে অপমান করা হচ্ছে, আবার স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে, এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে আর জীবিত রাখতে চায় না। স্কুলের মাস্টারমশাই হোক আর কলেজের মাস্টারমশাই হোক, লেখাপড়া যারা মানুষ তাদের কোনো মর্যাদা থাকছে না। ছাত্র যুব যারা রয়েছে তারা কি শিখবে? তারা তো আগামী দিনে শিক্ষকদের এইভাবেই সম্মান করবে, নিজের মা বাবাকেও সম্মান করতে পারবে না। স্কুলের মধ্যে এই ধরনের নৈরাজ্য কখনো বরদাস্ত হতে পারে না। ইতিমধ্যেই ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ গিয়েছে, প্রয়োজন পড়লে তাকে সরিয়ে দেওয়া হবে, শুধু তাই না, তার বিরুদ্ধে অ্যাকশনও নেওয়া হবে।
তবে একবার ভাবুন, বারবার এই ঘটনা শিক্ষক সমাজে কি বার্তা দিচ্ছে। তবে জানেন তো, একজন প্রকৃত শিক্ষক প্রকৃত গুরুই হন, না হলে এত অপমানিত হওয়ার পরও এই কথা তিনি ভাবতে পারেন, এই কথা তিনি বলতে পারেন। শুনুন। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, স্কুলের স্বার্থ স্কুলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।